সিনেমার শুরুতেই আমাদেরকে একটি পরিবার দেখানো হয় যারা সবাই বসে টিভি দেখছিল, কিন্তু সেখানে থাকা মেয়েটির ফোনে একটি কল আসে। তখন সে কথা বলার জন্য চুপচাপ বাবা মাকে না দেখিয়েই বাইরে চলে আসে। আসলে মেয়েটিকে তার বয়ফ্রেন্ড কল করেছিল, যার কারণেই সে কথা বলার জন্য বাইরে চলে আসে। আর সে কলটি রিসিভ করে বেশ অনেকক্ষণ ধরে কথা বলে তার বয়ফ্রেন্ডের সঙ্গে। হঠাৎ করেই মেয়েটির পেছনে একটু শব্দ হলে সে চমকে ওঠে। সে দেখে তার মা এসেছে। তার মা তাকে বলে, কার সঙ্গে কথা বলছিস? মেয়েটি বলে, বান্ধবীর সঙ্গে। তার মা বলে, তাড়াতাড়ি কথা বলে বাড়ির ভেতরে আয়। আর এরপর আরো কিছুক্ষণ মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, কিন্তু হঠাৎ করেই আমরা দেখতে পাই মেয়েটির পেছন থেকে অ্যাস্থেটোস্কোপ দিয়ে গলায় পেঁচিয়ে তাকে ভেতরে টেনে নিয়ে যায়। কিছুক্ষণ মেয়েটির চিৎকার শোনা যায়, পরে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। আর এরপর সিন কাট হলে আমাদেরকে একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়। ছেলেটির নাম হলো কিশোর। কিশোর ও তার মা এই গ্রামেরই একটি জমিতে ছোট্ট ঘর করে সেখানে বসবাস করে। কিশোরের মা জমিতে কাজ করে অনেক কষ্টে তার ছেলেকে ছোট্ট একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়। আর কিশোরও প্রতিদিন সেখানে পড়াশোনা করতে যায়, কিন্তু সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটি মোটর বাইককে খেয়াল করত। আর তার একটা স্বপ্ন ছিল যে সে একদিন এই মোটর বাইকে উঠবে। আর এই বাইকের মালিকের নাম হলো আনন্দান। কিশোর প্রতিদিন আনন্দানের কাছে লিফট চাইতো, কিন্তু কিশোর গরিবের ছেলে হয় আনন্দান তাকে কোনোদিনই লিফট দিত না বা গাড়িতেও তুলতো না। আর এইটা পাশে বসা দুই মুরব্বীও দেখে। তারাও কিশোরের ওপর অনেক হাসাহাসি করত। কিশোরের এই দুনিয়াতে তার মা ছাড়া কেউ নেই, তার বাবাও মারা গেছে। কিশোরের মা গ্রামের ছোট ছোট কৃষিকাজ করে তার সংসার চালাতো খুবই কষ্ট করে, কিন্তু গ্রামের রাগাবা নামের একটা লোক কিশোরের মায়ের দিকে কুনজর দিয়ে তাকিয়ে থাকতো। আর এরপর সিন কাট হয়ে আমাদেরকে কিশোরকে দেখানো হয়। দেখা যায় কিশোর স্কুলে যাওয়ার সময় আনন্দামের সেই গাড়িটিকে দেখতে পায় যেখানে লোকটি ছিল না। আর বাইকটি দেখে কিশোর বাইককে ছুঁয়ে দেখে, বাইকের উপরে উঠে বসে। আর তখনই পেছন থেকে আনন্দাম এসে কিশোরকে মাথায় মারে আর তাকে গালি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এর পরের দিন কিশোর যখন তার বাড়িতে বসেছিল, তখন রাগাবান আর তার আরো একটা বদমাশ বন্ধু তাদের বাড়িতে আসে আর জিজ্ঞেস করে, তোর মা কোথায়? কিশোর খুব ভালো করে বুঝে গিয়েছিল যে তাদের মতলব খারাপ ছিল, যার জন্য সে রাগাবানের দিকে বড় বড় চোখ করে রেগে তাকিয়ে থাকে। আর বাচ্চা ছেলের এই কাণ্ড দেখে রাগাবানও বেশ ক্ষিপ্ত হয়ে যায় আর তাকে সেখানে মারতে শুরু করে আর বলে, তোর বাবারও কখনো সাহস হয়নি আমার দিকে এভাবে তাকানোর, আর তুই তাকাস? এই বলে তারা সেখানে কিশোরকে মারধর করে চলে যায়। আর রাগাবানের এই কাজে কিশোর বেশ ক্ষিপ্ত হয়ে ওঠে। আর এর পরের দিন সে সবার আগে গিয়ে গ্রামের ওই দুই বুড়োর ওপর ঢিল নিক্ষেপ করে, কারণ তারা কিশোরের ওপর হাসাহাসি করেছিল। আর সে ঠিক করে নিয়েছিল যারা তার ওপর হাসাহাসি করে সবার থেকে সে বদলা নিয়ে ছাড়বে। আর এর পরে দেখা যায় সে আবারও আনন্দামের গাড়ির সামনে হাত বাড়িয়ে লিফট চাচ্ছে, কিন্তু এইবার আনন্দাম তাকে নিজের বাইকে উঠিয়ে নেয়। কিন্তু দেখা যায় ছেলেটি হঠাৎ করে তার ব্যাগের ভেতর থেকে একটি পাথরের টুকরা বের করে পেছন থেকে আনন্দামের পিঠে অনেক আঘাত করে। আর এইটা দেখে আনন্দাম কিশোরের ওপর অনেক চটে যায় আর সে কিশোরকে নিয়ে পুলিশ স্টেশনে চলে যায়। কিন্তু থানায় নিয়ে যাওয়ার পর সেখানে থাকা পুলিশটি কিশোরকে অনেক ভালো করে বোঝায়। সে বলে, তোমার যদি বাইক এতটাই পছন্দের হয় তাহলে তুমি পড়াশোনা করে ভালো একটা চাকরি করো, বড় কিছু হও, নিজে টাকা ইনকাম করে বাইক কেনো, নইলে তুমি পুলিশ হয়ে যাও, তাহলে এই সরকারি বাইকে তুমি চড়তে পারবে। আর কিশোর সেখানে থাকা পুলিশের বাইকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর এরপরে আমাদের অনেক বছরের একটা গ্যাপ দেখানো হয় আর আমরা সেখানে দেখতে পাই একটা পুলিশ অফিসার এক নজরে একটি বাইকের দিকে তাকিয়ে রয়েছে। আর অফিসারটির নাম হচ্ছে দাসবাবু। মূলত সে এই বাইকটি মালিকের কাছ থেকে কিনে নিতে এসেছে। আর বাইকটি কেনার পর সে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। আর এখানে আমরা জানতে পারি দাসের আন্তাক্ষরী গেমটা খেলতে খুবই ভালোবাসে আর সে এই খেলাতে কি করতে হয় সেটাও সবাইকে বুঝিয়ে দেয়। আসলে এটি হলো এমন একটি খেলা, গান গাওয়ার পর যে লাইনে গানটি শেষ হবে তার শেষের অক্ষর দিয়ে আরো একটি গান গাইতে হবে। আর দাস থানাতে বসেই ক্রিমিনালদের সঙ্গে এই আন্তাক্ষরী গেমটা খেলছিল। আর তখনই দেখা যায় দাসের ফোনে কেউ একজন কল করেছে। ফোনের ওপারে থাকা ব্যক্তি একটি গান গায় আর দাসকে বলে,
শেষের অক্ষরটি দিয়ে একটি গান বলতে। দাস কিছু বুঝতে না পেরে লোকটির পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু লোকটি তার পরিচয় না বলে উল্টো দাসকেই হুমকি দেয় আর বলে, তুই যদি এই গানটি না গাস তাহলে আমি এই গানটি তোর মেয়েকে দিয়ে গাওয়াবো। দাস এইসব কথা শুনে বেশ অবাক হয়ে যায় আর অপর প্রান্তের লোকটিও ফোন কেটে দেয়। দাস পরে আবারও ওই নাম্বারে কল করে, কিন্তু কলটা ঢোকে না। আর এরপর সিন শিফট হয়ে আমাদের একটি ছোট্ট মেয়ে বাচ্চাকে দেখানো হয়। দেখা যায় মেয়েটি একটি আইসক্রিমওয়ালার কাছে আইসক্রিম নিতে এসেছে। তখন লোকটি মেয়েটিকে বলে, কি আজকেও টাকা আনোনি? প্রতিদিন তো এমন ফ্রিতে তোমাকে আইসক্রিম দিতে পারবো না। তখন মেয়েটি একটু মন খারাপ করলে লোকটি একটি আইসক্রিম বের করে দেয় আর দেখা যায় লোকটি এদিক ওদিক তাকিয়ে বাজেভাবে মেয়েটির শরীরে টাচ করতে শুরু করে। আর এরপর আবারও সিন শিফট হয়ে দাস ও তার মেয়ের কাছে আসে। দেখা যায় স্কুল থেকে দাস তার মেয়েকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। দাস তার মেয়েকে বাড়িতে নিয়ে আসে আর নিজে ফ্রেশ হওয়ার জন্য গোসলে ঢোকে। আর এখানে দাসের বউ মনের সুখে রান্না করছিল আর আন্তাক্ষরী খেলছিল। দাস ও তার মেয়েও খেলছিল, কিন্তু হঠাৎ করেই দাসের মেয়ে কিছু একটা দেখে অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। দাস গোসল করা শেষে বাইরে এসে দেখে একটা লোক এসেছে। ইনি হলেন পলিটিশিয়ান বাসুদেব। আসলে দাস তার ভাইকে গ্রেফতার করে এনেছে, যার কারণে সে দাসের বাড়িতে এসে তাকে ঘুষ দিতে চায়, কিন্তু দাস সরাসরি সেই পলিটিশিয়ানকে তার বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলে। তখন বাসুদেব দাসের মেয়েকে একটি প্যাকেট দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর সেখানেই সিন কাট হয়ে আমাদেরকে একটি ছোট্ট ফ্যামিলি দেখানো হয়, যেখানে কার্তিক নামের একটা ছেলেকে দেখানো হয়। কার্তিকের বাবা মারা যাওয়ার পর কার্তিকের মা অন্য আরেকটি লোকের সঙ্গে বিয়ে করেছে। কার্তিক তার মাকে বলে, মা আমি মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই। আর এখানে কার্তিকের মায়ের নাম ছিল দীপিকা। কার্তিক মিউজিক স্কুলে ভর্তি হবার জন্য তার মায়ের কাছে কিছু টাকা চাই, কিন্তু তার মা বলে, আগে তোর বাবার সঙ্গে এই বিষয়ে আমাকে কথা বলতে হবে। আর এই কথা শুনেই কার্তিক সেখান থেকে রেগেমেগে বের হয়ে চলে যায়। আর রাতে যখন কার্তিকের বাবা বাসায় আসে তখন তার মা কার্তিকের বিষয়ে তার সঙ্গে কথা বলে। কার্তিকের বাবার নাম ছিল দেবাকর। কার্তিকের মা দীপিকা তাকে বলে, আসলে কার্তিকের কিছু টাকার প্রয়োজন ছিল। দেবাকর তখন তাকে বলে, কিসের জন্য টাকা লাগবে? তখন দীপিকা বলে, ও ওর মিউজিক ক্লাসে ভর্তি হতে চায়, যার কারণে কিছু টাকার প্রয়োজন। তখন দিবাকর বলে, ও আগে ওর পড়াশোনাটা ভালোভাবে শেষ করুক, এর বাইরে আমি ওকে একটা টাকাও দিতে পারবো না। আর এরপর সিন আবারও শিফট হয়ে চলে আসে থানাতে। সেখানে নতুন একটি ইন্সপেক্টর এসেছে, তার নাম কিনা শ্রীনিবাস। থানায় থাকা দুইটি পুলিশ অফিসার শ্রীনিবাসের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তাকে গাড়িতে নিয়ে কোথাও একটা রওনা দেয়। রাস্তায় তারা একটি মেয়েকে দেখতে পেলে গাড়ি দাঁড় করায়, আর এই মেয়েটির নাম ছিল নয়না। একটি পুলিশ অফিসার মেয়েটিকে বলে, তুমি কোথায় যাবে? কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না, যার কারণে পুলিশরা তাকে জিপে উঠিয়ে নেয়। আর এরপরে আমাদের আবারও কার্তিককে দেখানো হয়। দেখা যায় সে তার মাকে জিজ্ঞেস করছে যে, বাবাকে তুমি আমার অ্যাডমিশনের ব্যাপারে কিছু বলেছো কিনা? তখন তার মা কার্তিককে বলে, হ্যাঁ বলেছি, কিন্তু তুমি তোমার ইঞ্জিনিয়ারিং এর পড়াটা আগে ভালোভাবে শেষ করো, তারপরে মিউজিকে অ্যাডমিশন নিও। কিন্তু কার্তিক তার মায়ের সঙ্গে জেদ ধরে বসে যে সে মিউজিক ক্লাসে অ্যাডমিশন নিয়েই ছাড়বে। আর এইসব কথা চলাকালীন তখনই কার্তিকের বাবা চলে আসে। আর তার বাবাকে দেখে কার্তিক খাবারের প্লেটটা হাতে নিয়ে ভেতরে চলে যায়। আর এইটাতে তার বাবা বেশ ক্ষিপ্ত হয় আর দীপিকাকে বলে, ছেলেকে একটু সম্মান করানো শেখাও। আর এরপর সিন শিফট হয়ে দাসকে দেখানো হয়। দাসের কাছে একটি কনস্টেবল এসে বলে, স্যার আগামীকালকে এখানে একটি অনেক বড় পার্টি হবে। দাস তখন বলে দলের সভাপতিকে। কনস্টেবলটি তখন বলে, পার্টির নেতা বাসুদেব। আর বাসুদেবের নাম শুনে দাস সেখানে যেতে রাজি হয়ে যায়। তখন সেই কনস্টেবলটি বলে, আসলে নতুন সাব ইন্সপেক্টর এখানে আসছে। আর এই কথা শুনে দাস সেখানে আর যায় না। আর এরপরে আমাদেরকে দাসের মেয়েকে দেখানো হয়, যে কিনা স্কুল থেকে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়িতে ফিরছিল। হাঁটতে হাঁটতে সে শুনতে পায় কেউ একজন গান করছে। আর এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। সে চারপাশে তাকিয়ে দেখে কেউ আছে কিনা, কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পায় না। তবে সে বুঝতে পারে যে হয়তোবা কেউ তাকে ফলো করছে। সে কিছু একটা ভেবে দৌড় দেয়। আর তখনই আমরা দেখতে পাই জঙ্গলের ভেতরে তার সঙ্গে সঙ্গে আরো একটি লোক দৌড়াচ্ছে, যে কিনা মেয়েটিকে ধরতে
করতে চেষ্টা করছে। লোকটির মাথায় একটি প্যাকেট ছিল, যার কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না, আর হাতে ছিল একটি টেথিস্কোপ। দাসের মেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর বাড়ির কাছাকাছি আসতেই সে জোরে জোরে তার মাকে ডাকতে শুরু করে। আর তখনই আমরা দেখতে পাই লোকটি টেথিস্কোপ দিয়ে মেয়েটির গলায় ফাঁস লাগিয়ে দিয়েছে। মেয়েটির প্রায় মরমর অবস্থা, এই যেন জানটা গেল। আর তখনই দেখা যায় মেয়েটির মা তার আওয়াজ শুনে দৌড়ে বাইরে এসে দেখে কেউ তার মেয়েকে মারার চেষ্টা করছে। চিত্তা তার মেয়েকে বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে করতে কাছে আসতেই লোকটি মেয়েটিকে ছেড়ে দিয়ে পালিয়ে চলে যায়। আর এই খবরটা দাস পাওয়ার সঙ্গে সঙ্গেই বাসায় চলে আসে। সে দেখে তার বউ অনেক কান্নাকাটি করছে তার মেয়েকে নিয়ে। দাস তার ওয়াইফকে বলে, তুমি একদমই চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই খবরটি যখন দাসের পুলিশ স্টেশনে যায়, তখন দুজন পুলিশ অফিসারও দাসের বাড়িতে চলে আসে। এরপর দেখা যায় দাস জঙ্গলের ভেতরে এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। সে খুঁজতে খুঁজতে সেই প্যাকেটটি পেয়ে যায়, যেটা দিয়ে ওই কিলারটি মাস্ক বানিয়েছিল। আর এই প্যাকেটটা দেখে দাস মনে করে এটা হয়তোবা বাসুদেব করেছে, কারণ এরকমই একটা প্যাকেটে করে দাসের মেয়েকে সেই দিন বাসুদেব একটি উপহার দিয়েছিল। আর তখনই সে তাড়াতাড়ি বাসুদেবের বাড়িতে চলে আসে, আর বাসুদেবকে রেগে মেগে বলে, যদি বদলা নিতে চাও আমার থেকে নাও, আমার মেয়েকে কেন এর মধ্যে জড়াচ্ছ? বাসুদেব তখন বলে, আমি একজন এমন মানুষ যে সবকিছু সামনাসামনি করি, পেছন থেকে নয়। আর তোমাকে যদি কিছু করারই হতো, অনেক আগেই তো তোমাকে এখান থেকে আমি বদলে অন্য জায়গায় দিতে পারতাম। দাস তখন মেজাজ হারিয়ে বাসুদেবকে বলে, আমি যেমন পুলিশ অফিসার তেমন একটি মেয়ের বাবাও, তাই আমার মেয়েকে যদি কিছু করো আমি তোমাদের কাউকে ছেড়ে দেব না। আর এইটা বলে দাস সেখান থেকে চলে যায়। এরপর দাস বাসায় এসে তার মেয়েকে দেখে। তখন চিত্রা বলে, সত্যি কি বাসুদেব এই সবকিছু করেছে? তখন দাস বলে, আমি একদম শিওর যে সেই এই কাজটা করেছে আমার ওপর বদলা নেওয়ার জন্য। আর তখনই দাসকে কেউ একজন ফোন করে। দাস ফোনটি ধরলে দেখা যায় বড় অফিসার ফোন করেছে। সে দাসকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে যে তার মেয়ে এখন কেমন আছে। দাস তখন বলে, হ্যাঁ স্যার, এখন আমার মেয়ে একটু ঠিক আছে। ওই অফিসারটি তখন দাসকে বলে, তোমার কি কারো উপরে সন্দেহ হয় কে এই কাজটি করতে পারে? দাস তখন বলে, না স্যার, এখনো আমি কারো উপরে সন্দেহ করতে পারছি না। বড় অফিসারটি তখন দাসকে বলে, কাউকে যদি সন্দেহই না করো তাহলে তুমি বাসুদেবের বাড়িতে কেন গিয়েছিলে? দাস তখন বলে, আসলে স্যার, সে গত রাতে এসে আমাকে হুমকি দিয়ে গিয়েছিল যে সে আমার উপর বদলা নেবে, তাই আমি তার বাড়িতে গিয়েছিলাম। তখন অফিসারটি বলে, এই কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? দাস তখন বলে, আচ্ছা স্যার, তাহলে আমি এখন কি করব? অফিসারটি বলে, তুমি ভালো করে সবকিছু তদন্ত করে দেখো। তখন দাস বলে, আচ্ছা স্যার, ঠিক আছে। এই বলে সে ফোনটা কেটে দেয়। আর এরপর আমাদের সেই নয়না নামের মেয়েটিকে দেখানো হয়। সে বসে থেকে দেখতে পাই একটি মেয়েকে একটি আইসক্রিমওয়ালা আইসক্রিম দিচ্ছে। তখন সে কিছু একটা সন্দেহ করে নিচে নেমে আসে। বাইরে এসে সে দেখে সেই মেয়েটির সঙ্গে তার ভাইও রয়েছে। আসলে আমাদেরকে সেই ছোট্টবেলার যে আইসক্রিম নিতে যাওয়া মেয়েটিকে দেখানো হয়, নয়নাই সেই মেয়ে। সেই আইসক্রিমওয়ালা নয়নার সঙ্গে খারাপ কাজ করার পর থেকেই সে কোনো আইসক্রিমওয়ালাকে দেখলেই ভয় পেয়ে যেত। নয়নাদের বাড়ি যেহেতু কার্তিকের বাড়ির সামনে ছিল, তাই কার্তিক আর নয়নার মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। আর সেখানেই আমরা জানতে পারি যে নয়না কথা বলতে পারে না। আর এরপর দেখা যায় শ্রীনিবাস দাসকে এসে বলে যে স্যার, আমরা ওই নাম্বারটিকে ট্রেস করে ফেলেছি। আসলে সেই দিন যেই নাম্বার থেকে ফোন করে দাসকে আন্তাক্ষরী খেলতে বলা হয়েছিল, সেই নাম্বারটিকে তারা ট্রেস করেছে। শ্রীনিবাস বলে, এখন সেই নাম্বারটি একটি মুরগির ফার্মে অবস্থান করছে, যার কারণে দাস আর শ্রীনিবাস বাইকে করে সেই মুরগির ফার্মে চলে যায়। সেখানে গিয়ে তারা অনেক খোঁজাখুঁজি করে চারপাশে, কিন্তু কাউকেই দেখতে পায় না, যার কারণে দাস ওই নাম্বারটিতে আবারও ফোন করে। তারা শুনতে পায় ফোনটির রিংটন আশেপাশেই রয়েছে, আর তারা দেখে ফোনটা সেখানে চার্জ ঝোলানো রয়েছে। দেখা যায় দাস সেখানে থাকা সকল কর্মচারীদের সেই ফোনটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা বলে এই ফোনটির বিষয়ে তারা কোনো কিছুই জানে না।
থানায় বসে বসে দাস এইসব বিষয় নিয়ে অনেক টেনশন করে। দাস তখন শ্রীনিবাসকে ফোন দেখিয়ে বলে, যে লোকটি আমার মেয়ের উপরে আক্রমণ করেছিল সে অ্যাস্থেথিস্কোপ দিয়েই তার গলাতে ফাঁস লাগিয়েছিল। তুমি পুলিশের সব রেকর্ড ঘেটে দেখো যে এমন কোনো মার্ডার কেস রয়েছে কিনা যেটিতে খুনি অ্যাস্থেথিস্কোপ দিয়েই মার্ডার করে। দেখা যায় শ্রীনিবাস সেই রেকর্ডগুলো ঘেটে দাসকে ফোন করে, স্যার আপনি ঠিকই বলেছিলেন, এমন দুটো কেস রয়েছে যেখানে অ্যাস্থেথিস্কোপ দিয়ে মার্ডার করা হয়েছে, আর যাদের মার্ডার করা হয়েছে সেই বাচ্চাগুলোর বয়সও আপনার মেয়ের বয়সের মতোই হবে। এদের মধ্যে একজনের নাম হলো কবিতা, যার মার্ডার মাত্র কয়েক বছর আগেই হয়েছিল, আর আরেকজনের নাম হলো আনিয়া, যার মার্ডার কিনা অনেক কয়েক বছর আগে হয়েছে। আর এসব শুনে দাস ভীষণ টেনশনে পড়ে যায়। দাস তখন কবিতার বাড়িতে ফোন দেয়, আর আমরা দেখতে পাই এটা হলো সেই কবিতা যাকে সিনেমার শুরুতে আমরা খুন হতে দেখেছিলাম। কবিতার মা তখন দাসকে বলে কবিতার মৃত্যু হয়ে যাবার কয়েকদিন পরে তার বাবাও মারা গিয়েছিল, ঠিক সেইভাবেই যেভাবে কবিতাও মারা গিয়েছিল। আর এরপর দাস আনিয়ার বাড়িতে ফোন দেয়, সেখানেও সে জানতে পারে যে আনিয়ার যেভাবে মৃত্যু হয়েছিল তার কয়েকদিন পর তার বাবারও ঠিক একইভাবে মৃত্যু হয়। দাস তখন শ্রীনিবাসকে ফোন করে দুইটা কেসের ব্যাপারে বলে, আর সে আরো বলে, আমার মনে হয় এই দুই কেসের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে। শ্রীনিবাস তুমি একটা কাজ করো, এরকম যদি আরো কোনো কেস থেকে থাকে তাহলে তুমি সেই ফাইলটা আমার কাছে নিয়ে এসো। শ্রীনিবাসও ঠিক তাই করে। এইরকম যতগুলো কেস ছিল তার সবগুলোর রেকর্ডই সে দাসকে নিয়ে এসে দেয়। দাস থানায় বসে বসে এই সবগুলো রিপোর্ট খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। দাস সেখানে দুইটি নাম খুব ভালোভাবে লক্ষ্য করে, দীপিকা আর দিবাকরণ। দাস তখন শ্রীনিবাসকে বলে, আমার কেন জানি মনে হচ্ছে এই দুইটা নাম আমি কোথাও শুনেছি, কিন্তু সে মনে করতে পারে না। আর আমরা সিনেমার আগে গিয়ে জানতে পারবো যে দাস এই দুইটি নাম কোথায় শুনেছে। আর দাস তখন দেখতে পাই একটি কেস তাদের বড় অফিসার জয়চন্দ্রন হ্যান্ডেল করেছিল, তাই তারা দুজন মিলে সেই অফিসারটির কাছে যায়। তারা ভেবেছিল হয়তোবা জয়চন্দ্রনের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাবে, কিন্তু এখানে উল্টোটাই হয়। জয়চন্দ্রন এই সব কিছু শুনে উল্টো দাসদের উপরই ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তোমরা কি প্রমাণ করতে চাইছো যে আমি ভুলভাল ইনভেস্টিগেশন করেছি, যার কারণে এই কেসটি রিওপেন করে আমার বদনাম করতে চাইছো? সে রেগে মেগে তাদের দুজনকেই অফিস থেকে তাড়িয়ে দেয়। অন্যদিকে আমরা কার্তিকের বোনকে দেখতে পাই, সে তার পোষ্য বিড়ালটিকে খুঁজছিল। বিড়ালটিকে খুঁজতে খুঁজতে সে সেখানে থাকা একটি পুরনো ঘরের ভেতরে চলে যায়। সেখানে সে কিছু একটা দেখে ভয় পেয়ে দৌড়াতে শুরু করে, আর দৌড়াতে গিয়েই সে দাসের সামনে পড়ে। দাস তখন মেয়েটিকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মেয়েটি তখন সেই ঘরের দিকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই ঘরের ভেতরে কি এমন রয়েছে সেটা দেখার জন্য দাস ঘরের ভেতরে যায়, আর সে দেখতে পায় মেয়েটির বিড়ালটিকে কেউ ঝুলিয়ে রেখেছে। দাস তখন ঘরের এদিক ওদিকে খুঁজতে শুরু করে, আর সে দেখতে পায় ন্যানা সেখানে লুকিয়ে রয়েছে। আর সে হুট করে দাসকে ধাক্কা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এটা দেখে দাস ও ন্যানার পেছন পেছন দৌড়াতে শুরু করে। আসলে এখানে ন্যানা কার্তিকের বোনের সঙ্গে এসেছিল তার বিড়ালটি খুঁজতে। অনেকক্ষণ দৌড়াদৌড়ির পর দাস ন্যানাকে ধরে ফেলে, আর ন্যানা অনেক চিৎকার করতে থাকে। আর আমরা দেখতে পাই দূর থেকে দাস আর ন্যানার এই সবকিছুই ভিডিও করছিল বাসুদেবানের লোকজন। আর এরপর দাসের উপর বদলা নেওয়ার জন্য বাসুদেবান এই ভিডিওটা নিউজ চ্যানেলে দিয়ে দেয়। আর এই সব কিছু দেখে জয়চন্দ্র দাসের উপর অনেক রেগে যায়। সে দাসকে ডেকে এনে কয়েকদিনের জন্য সাসপেন্ড করে দেয়, কিন্তু দাস এই কেসটাকে এইভাবেই ছেড়ে দিতে চায় না, কারণ এখানে প্রশ্ন হচ্ছে তার ফ্যামিলির আর তার মেয়ের উপরেই তো প্রথম অ্যাটাক করা হয়েছিল, যার কারণে সে সেই মার্ডার হওয়া ফাইলগুলোকে আবারও ভালোভাবে মনোযোগ দিয়ে চেক করতে শুরু করে। খুঁজতে খুঁজতে দাস সেখানে তার কাজের কিছু পেয়ে যায়, আর সে শ্রীনিবাসকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। দাস তখন শ্রীনিবাসকে বলে, যে সকল মার্ডার হয়েছে তাদের সঙ্গে আমারও একটা কানেকশন রয়েছে, আর সেইটা হলো আমার নতুন কেনা এই গাড়িটি। দাস আরো বলে, 35 বছরে মোট 12টি মার্ডার রয়েছে, আর সেই সব লোকদেরই মার্ডার হয়েছে যারা কিনা আমার কেনা এই বুলেট গাড়িটির মালিক ছিল। আর দাস এই সব কিছু জানতে পেরেছে কার্তিকের বাবা মনির ফাইলটা দেখে, কারণ দাসের আগে এই বাইকটির মালিক ছিল কার্তিকের বাবা মনি।
যার পর কার্তিকের মা আবারও বিয়ে করে নেয়। আর এই বাইকটি তাদের কোনো কাজে না আসায় তারা এই বাইকটি আমার কাছে বিক্রি করে দেয়। আর যার যার কাছে এই বাইকটি থাকে প্রথমে তার মেয়ে বা ছেলে মারা যায়, আর তারপরে গাড়ির মালিক নিজেও মারা যায়, যার জন্যই কিলার সেদিন আমার মেয়ের উপরে অ্যাটাক করেছিল। আসলে এই সব কিছু কেন হচ্ছে, খুনগুলোর পেছনে কারণই বা কি, সব জানতে হলে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এই গাড়িটির প্রথম মালিককে। আর এরপর সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমাদের সেই দিনটাকেই দেখানো হয় যেই দিন কিশোর আনন্দামকে পিঠে মেরেছিল পাথর দিয়ে। পুলিশ যেহেতু কিশোরের কোনো বিচার করেনি, তাই আনন্দাম কিশোরের ওপর অনেক বেশি ক্ষেপেছিল। আর তখন এরই সুযোগ নিয়ে আনন্দামের সঙ্গে যুক্ত হয়েছিল রাঘাবান। তখন তারা ঠিক করে এর প্রতিশোধ কিশোরের থেকে নিয়েই ছাড়বে। আর তারা সেই বাইকটিতে করে কিশোরের বাড়িতে চলে আসে। সেখানে গিয়ে আনন্দাম আর রাঘাবান দুজনে মিলেই কিশোরকে অনেক মারধর করে। আনন্দাম কিশোরকে মেরে একটি গাছের গুঁড়ি তার মুখের ভেতরে দিয়ে দেয়। আর অন্যদিকে রাঘাবান চলে যায় কিশোরের মায়ের কাছে। রাঘাবান কিশোরের মায়ের সঙ্গে জোর জবরদস্তি করতে শুরু করে। সে একটি অ্যাস্থেটিস্কোপ তার মুখের ভেতরে দিয়ে দেয় যাতে সে চিৎকার করতে না পারে, যার কারণে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর কিশোরের মা সেখানে যায়। আর কিশোর আর তার মাকে সেইভাবেই রেখে তারা দুজন সেখান থেকে চলে যায়। কিশোরের হুঁশ আসলে সে তার মায়ের পাশে বসে অনেক কান্না করে, কারণ তারা দুজন বিনা দোষেই কিশোরের মাকে মেরে ফেলেছে। সে ঠিক করে যারা তাদের মাকে মেরেছে তাদেরকেও সে মেরে ফেলবে, যার জন্যই সে এক হাতে ছুরি আর আরেক হাতে অ্যাস্থেটিস্কোপ নিয়ে দৌড়ে তাদের বাড়ির দিকে যায়। কিন্তু সে আনন্দামের বাড়িতে গিয়ে দেখে বাইক অ্যাক্সিডেন্ট করে আনন্দাম ও তার বাবা দুজনেই মারা গেছে। আর এইটা দেখে কিশোরের প্রচন্ড রাগ হয়, কারণ সে নিজের হাতে তাদেরকে মারতে পারেনি। আর কিশোর রেগে মেগে চিতার উপরে গিয়েই কোপাতে শুরু করে। আর এইটা দেখে আশেপাশের সবাই কিশোরকে আটকায়। আর দাসকে এই সব কিছু বলছিল সেই পুলিশ অফিসারটি, যে কিনা ওই দিন কিশোরকে পানিশমেন্ট না দিয়ে তাকে ভালোভাবে বুঝিয়েছিল। দাস তখন জিজ্ঞেস করে বাচ্চাটির নাম কি ছিল। তখন ওই অফিসারটি বলে কিশোর। যেহেতু ঘটনাটি অনেক বছর আগের, তাই কিশোর এখন অনেক বড় হয়ে গেছে। দাস এই সব কিছু নিয়ে একটি মানসিক ডক্টরের কাছে যায়। সে সবকিছু খুলে বললে ডাক্তারটি বলে আসলে এই বাইকটি যেই কিনে নিচ্ছে, কিশোর ভাবছে হয়তোবা সেই তার মাকে মেরে ফেলেছে, কারণ সে প্রচন্ড মানসিক আঘাতের কারণে সাইকো কিলারের রূপ নিয়েছে। আর এত বছর পর তো সে পুরোপুরি সাইকো কিলারেই পরিণত হয়েছে। এরপর তারা সবাই মিলে বাড়িতে চলে আসে। রাত্রিবেলা যখন দাস ঘুমাচ্ছিল তখন বাইক স্টার্ট করার শব্দ শুনতে পায়, আর তাদের সবার ঘুম ভেঙে যায়। দাস তার বউ বাচ্চাকে ঘরের ভেতরেই আটকে রাখে, যাতে সে এদিক ওদিকে খুঁজতে থাকলে কেউ তাদের ঘরে ঢুকতে না পারে। দাস বাইকের কাছে এসে কাউকেই দেখতে পায় না। সে চারপাশে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। দাস শুনতে পায় জঙ্গলের ভেতর থেকে কেউ যেন গান গাচ্ছে। তখন দাস জঙ্গলের ভেতরে তাকে খোঁজার জন্য চলে যায়, কিন্তু হঠাৎ করে সে পেছন ফিরে দেখে কিশোর তাদের ঘরের তালা ভাঙার চেষ্টা করছে ভেতরে ঢোকার জন্য। তখনই দাস দৌড়ে তার বাড়ির কাছে চলে আসে, কিন্তু দাস তাকে আটকানোর আগে কিশোর তাকে আক্রমণ করে বসে। দাস মাটিতে পড়ে যায়, আর কিশোর একটি কাপড়ের মাস্ক পরে তার চেহারাটা ঢেকেছিল। এরপর কিশোর আবারও তালা ভাঙার চেষ্টা করতে করতে তালাটি ভেঙেই ফেলে, কিন্তু ভেতর থেকে দাসের স্ত্রী চিত্রা দরজাটি লাগিয়ে দেয় আর কিশোরকে আটকানোর অনেক চেষ্টা করে। আর ততক্ষণে দাসও উঠে পড়ে। আর এরপর দাস আর কিশোরের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায়। মারামারি করতে করতে একটা পর্যায়ে দাস টেনে তার মুখের মাস্কটি খুলে ফেলে দেয়। আর তখনই কিশোর জঙ্গলের দিকে পালিয়ে যায়। দাস এরপর কিশোরকে অনেক খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে কিশোরকে খুঁজে পায় না। দাস কিশোরকে ডাকাডাকি করে বাইরে আসার জন্য, কিন্তু কিশোর কোনো মতে বাইরে আসছিল না। তখন দাস বলে তুই যদি বাইরে না আসিস তাহলে আমি তোর প্রিয় এই গাড়িটিকে জ্বালিয়ে দেব। আর তখন সে বাইকের ওপর পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। আর এইটা দেখে কিশোর বাইরে চলে আসে। কিশোর বাইকটিতে
আগুন দেখে অনেক কান্নাকাটি করতে থাকে আর বাইকটির আগুন নেভানোর চেষ্টা করে। আর দাস পেছন থেকে কিশোরের মাথায় রড দিয়ে আঘাত করে। আর এরপর সিন শিফট হয় পরের দিন সকালে থানাতে। দেখা যায় পুলিশ কিশোরকে জেলের ভেতরে ঢুকিয়েছে। দাস চলে যাবার আগে কিশোরের সঙ্গে দেখা করতে আসে, কিন্তু কিশোর দাসের সঙ্গে কোনো কথাই বলে না, যার কারণে দাস সেখান থেকে চলে যায়। আর কিশোর তখন রহস্যময়ভাবে বলে, আগে কি হয় দেখতে থাকো। আর এই সিনটার মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই মুভির এক্সপ্লেনেশনটি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই মজার মজার সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।